আমার নাম ফাহিম। আমি খুলনা বিভাগের বারাকপুর থেকে বলছি। কাজের সূত্রে আমি ঢাকার একটি ফ্ল্যাটে থাকতাম তখন। আমার এক ফুপু আছেন যার বিয়ে হয়নি, তিনি আমার সঙ্গে থাকতেন। তারা দুজন একে অপরের অভ্যাস, পছন্দ অপছন্দ সবই কিন্তু একই রকম ছিল, এবং আমাদের ছিল খুব বন্ধুর মতন সম্পর্ক। এবং আমাদের সব কাজগুলোও আমরা দুজন মিলে আর কি সামলে নিতাম, এবং আমরা দুজন কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকতাম, এবং বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের ফোনেই কাটতো। বই পড়তে কিন্তু খুবই ভালোবাসতাম। তখন ফেসবুকে এক গ্রুপ পাই সামনে, সেই গ্রুপে আর কি জয়েন করি। শুরু থেকেই আমার একটা আর কি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ ছিল। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা গ্রুপে নজর পড়লো, সেটা ছিল দিন পরিসংক্রান্ত বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে আর কি গ্রুপটা। তো এই গ্রুপে ঢুকে দেখলাম আর কি, মানে আগ্রহ হলো একটু ঢুকে দেখি এটা আসলে কি ধরনের গ্রুপ। তো গ্রুপে ঢোকার পরে দেখি সেখানে নানা ধরনের অলৌকিক ঘটনা শেয়ার করা হয়, এবং আধ্যাত্মিকতার সঙ্গেই কিন্তু সব ঘটনাগুলো এখানে। তো এই বিষয়গুলো আমাকে অনেক আকর্ষণ করলো, এবং সবগুলাই শোনার চেষ্টা করলাম। সেখানের একজন মেয়ে ছিল আর কি ফেসবুকের ওই গ্রুপের ওনারটা। সে ছিল গ্রুপের সুলতানার মতন আর কি, মানুষের সব ঘটনাগুলো শেয়ার করতো, এবং সে সব ঘটনাগুলো খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে নিত এবং গ্রুপে আর কি কন্টিনিউ আপলোড দিত। ধীরে ধীরে আমি তার ঘটনার এবং তার ভিতরে চিন্তা ভাবনায় ঢুকতে শুরু করলাম। তো সেই ঘটনাগুলো আর কি শুনতাম, এবং তার প্রতিটি পোস্টে আর কি মন্তব্য অবশ্যই করে থাকতাম। এটা আর কি আমার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেছিল। একদিন হঠাৎ করে দেখি নিশাত সুলতানার মেসেজ আসলো। নাম এবং প্রোফাইল দেখে আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে সে আমাকে মেসেজ দেওয়ার তো কোনো কারণ হতে পারে না, সে হঠাৎ করে আর কি মেসেজটা করলো। তো সে তাকে রিপ্লাই দেওয়ার পরে বলল যে সে আমার সব আর কি মেসেজগুলা সে খুবই মন দিয়ে পড়ে এবং সবগুলোর রিপ্লাই দেয়। তো এইভাবে কথা বলতে বলতে দু একের ভিতরে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠলো। এবং তার বাড়ি ছিল সিলেটে। তাকে বলা হয় আর কি মাজারের পূর্ণভূমি সিলেটকে। আর সে তার নানি দুইজন কিন্তু বাসায় একাই থাকতো। সে সিলেট এবং তার আশেপাশে সব মাজারে আর কি পরিদর্শন করতো, তারা গরিব দুঃখীদের সাহায্য করতো। তো আমরা কিন্তু এই কথাগুলো শুনে খুবই আগ্রহ হয়ে গেলাম যে তাকে এই মহৎ কাজের জন্য যত ধরনের মানে সাহায্য প্রয়োজন হতো একজন মুফতি সাহেব তাকে সাহায্য করতেন, আর সেইগুলা নিয়ে সে আর কি সবকিছু মাজারগুলোতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত। একদিন সে আমাকে বলল তার খুব শখ আছে ঢাকার মাজারগুলোতে জিয়ারত করার। তো আমি সেই সময় যেহেতু ঢাকায় ছিলাম, সে আসতে চাইলো, এসে হোটেলে নামতে চেয়েছিল। আমি বললাম তুমি যখন ঢাকায় আসবা তাহলে হোটেলে নামবা কেন, তুমি আমার বাসায় নামতে পারো, তুমি আসো। তো তখন সে আর কি রাজি হয়ে গেল এক পর্যায়ে, এবং সে তার নানিকে নিয়ে সরাসরি আমার বাড়িতে চলে আসলো এবং খুবই খুশি হলো। এবং আমরা সবাই একসাথে আর কি মাজারে যাওয়ার সুযোগ পাবো তাদের সাথে, এবং তাদের সাথে আরো আন্তরিক হতে পারবো এইগুলো ভেবে আর কি রাজি হয়ে গেলাম। তো এরপরে আর কি দু একদিন যেতে না যেতেই তারা কিন্তু চলে আসলো। তো আসার পরে তারা আর কি আমাদের সাথেই আর কি থাকা শুরু করলো, আমাদের এসে নামলো। নামার পরে সে আমার সাথে আর কি খুবই ফ্রিলি হয়ে গেল, এবং তার নানিকে আমি আমার যে আন্টি ছিল তার কাছে পাঠিয়ে দিলাম যে নানি আর আন্টি একসাথে থাকবে, আর আমি আর আমার ফ্রেন্ড আর কি একসাথে থাকবো। তো এইভাবে করেই আর কি আমি ডিসাইড করছিলাম। কিন্তু নানি নামার পরে নানিকে দেখি তার মুখটা আর কি ফ্যাকাশে এবং পাতলা চিকন, এবং মুখে ছিল পড়া একটা সাদা চশমা, এবং নীলাভ বর্ণের ছিল তার মুখ, মানে অন্যরকম তার চেহারাটা দেখতে, একটু স্বাভাবিক মানুষের মতন নয়। প্রথমে দেখে একটু চমকে গেছিলাম, তারপরে ভাবলাম যে হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সের ছাপে এরকম হতে পারে, সেটাই ভাবলাম। এবং সেখান থেকে রওনা দিয়ে বাড়ি পৌঁছালাম, মেহমান যেহেতু আসছে বাসায় তো নিতেই হবে। এরপরে আর কি ডিসাইড করলাম যে তাদেরকে বাসায় নিয়ে আর কি আপ্যায়ন করলাম, এবং সারাদিন আমাদের আসার পরে গল্প করেই কেটে গেল। এরপরে আমাদের যাওয়ার কথা ছিল মাজারে, এবং আমরা কোথায় কোন মাজার ঢাকায় অবস্থিত রয়েছে সেই বিষয়ে আর কি আলোচনা করলাম, এবং সেই মাজারগুলোতে কিভাবে কিভাবে করতে হবে সেইগুলা জিয়ারতের বিষয়ে আর কি কথাবার্তা বললাম। এবং কথাবার্তা বলার ফাঁকে তাদের সিলেটের যে মাজারগুলো রয়েছে সেইখানের বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করলাম। সিলেটের কিন্তু অনেক মাজার রয়েছে, সব কথা বলতেছি আমরা দুজনই, নানি কিন্তু আমাদের কথা শুনতেছে, কিন্তু সে কোনো রিপ্লাই করতেছে না বা কোনো ধরনের কোনো অ্যান্সার দিচ্ছে না। যে কিন্তু
তার কথাগুলো মানে সে গ্রহণ করছে কিন্তু কিছু বলছে না। এটাই আর কি অদ্ভুত একটা ব্যাপার। দেখে মনে হচ্ছে সে যেন একটা অন্য জগতে আর কি চলে গেছে। মানে তার শরীরটা এখানেই আছে কিন্তু তার আত্মাটা অন্য কোথাও আর কি দূরযাত্রায় বের হয়েছে। তখন নিশাত হঠাৎ চমকে উঠে তাকালো যে আমরা কোথায়, মনে হয় অন্য কোনো জগতের সঙ্গে তার বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ, এরকম করে আর কি। তো সবকিছু বিষয়টা আর কি দেখে খুব অদ্ভুত লাগলো। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবকিছুই ঠিক ছিল। নিশাতকে দেখে সবকিছুই মনে হচ্ছিল যে ঠিক ছিল, কিন্তু তার নানুর দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কিছু একটা সমস্যা আর কি। কিন্তু এরপরে ফুপুকে যখন বললাম নানুর সাথে ঘুমাতে, তখন কিন্তু ফুপু আর কি নানুর সাথে ঘুমাতে অস্বীকার জানাচ্ছে। তখন আমাদের রুম ছিল আর কি দুটাই, সেখানে তো নানিকে ঘুমানোর ব্যবস্থা করার জন্য আমি পাশের ফ্ল্যাট থেকে একটা কম্বল এনে ব্যবস্থা করে দিলাম। সে ওখানেই শুয়ে পড়লেন এবং সে তসবি পড়ার একটা তার ইয়ে ছিল, সে তসবি পড়া শুরু করলেন আর কি। তো তসবিগুলো সে পড়তেছিলেন কিন্তু স্বাভাবিকভাবে না, একটু অন্যরকম ভাবে, যেমন তিনটা তিনটা করে দানা সে একভাবে আর কি গুনে যাচ্ছেন। আর নিশাদকে দেখলাম যে সে মাঝরাতে উঠে 2-3 বার নানিকে দেখতে যাচ্ছে। মানে তার ঘুমটা এত পাতলা কিভাবে হতে পারে, আমি সেটা চিন্তা করতেছিলাম। সারাদিন যাত্রার ক্লান্তি এবং তারপরে আমরা খুব ঘোরাফেরা করছি, সব মিলাই কিন্তু আমরা খুবই ক্লান্ত, কিন্তু সে তার ভিতরেই বারবার উঠে যাচ্ছে। এরপরে আমরা পরের দিন সকালে উঠলাম, নাস্তা সেরে তারপরে মাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। মাজারে প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় দেখলাম যে মাজারে ঢোকার সময় এক দরবেশ মাজারের দরজায় দাঁড়ায় রয়েছেন এবং সে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। সে আমার দিকে তাকিয়েছিলেন, মানে সে এক দৃষ্টিতে এমন ভাবে তাকিয়ে রয়েছেন যে আমার চোখে পড়লো যে উনি এভাবে কেন আমার দিকে তাকাচ্ছেন। যখন তার দিকে তাকালাম তখন সে হাতের ইশারা দিয়ে সামনে ডাকলেন এবং নিশাত এবং তার দাদি ভিতরের দিকে ছিলেন। বাবার আমার সঙ্গে এমন কি কাজ থাকতে পারে যে সে আমাকে ডাক দিলেন। তো যাওয়ার পরে বাবাকে সালাম জানালাম, সালামের পরে সে জানালেন যে তুমি কার সাথে এসেছো, তুমি খুব সাবধানে থেকো, তোমার উপর কিন্তু সে ভর করতে পারে, তুমি কিন্তু খুবই বিপদে পড়তে পারো, তো সাবধানে থাকো। যা তোমার চোখে পড়ছে না তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো তোমার এক বাড়িতে এক পিশাচ আর কি প্রবেশ করেছে, সে কিন্তু তোমার ঘাড়ে যখন তখন বশ করতে পারে। তো তার এই কথাগুলো শুনে না শোনার ভান করলাম, কারণ কি ভাবলাম যে সে টাকা পয়সা ইয়ে করার জন্য এগুলা কিছু করতে যাচ্ছেন। কিন্তু সে পিছনে আবার ডাক দিলেন যে তুমি বাবা সাবধানে থেকো, তোমার কিন্তু ক্ষতি হতে পারে, খুবই সাবধানে থেকো। আমি তাকিয়ে দেখলাম যে সে আমার দিকে আবারও চেয়ে রয়েছেন এবং এই কথাটা বললেন। তো এই কথা নিয়ে আর কি ভাবছিলাম এবং অন্যদিকে নিচ্ছে আবার আমার অতিথি, তার নানিও তার সাথে রয়েছে। আমি আবার ভয়ে ভয়ে নানির দিকে তাকালাম। তো সেই মুহূর্তে তাকে দেখে খুব ভয়ঙ্কর লাগছিল। তো আমি তাড়াতাড়ি ওই দিক থেকে আর কি মুখটা সরিয়ে নিলাম এবং মাজারের ভিতরের দিকে আগানো শুরু করলাম। নিশাত এগিয়ে গিয়ে ওখানে তার সঙ্গে টাকা লেনদেন করতেছিল, সে এখানেও মাজারে আর কি টাকা দেওয়ার সাহায্য করতে চাচ্ছিল। তো তারপরে আমি একটু ভিতরের দিকে গেলাম, একজন মহিলা সেখানে আর কি সবাইকে খাবার দিচ্ছিলেন, সে আমার হাতেও খাবার তুলে দিলেন এবং সে বললেন আমাকে একটা কথা যে তুমি নিজের জীবনকে নষ্ট করতে কেন উঠে পড়ে লেগেছো, তুমি যাদের সাথে আসছো তারা তোমার ক্ষতি করবে, তুমি কিন্তু এখান থেকে সরে যাও, এখানে থেকো না। এখানে যদি কেউ তোমাকে কিছু বলে তার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তো তুমি চোখ কানটা খোলা রাখো এবং আমাদের চোখ থেকে দেখো, সবকিছু বোঝার চেষ্টা করো, যেমন দেখা যায় সবকিছু কিন্তু সেরকম হয় না। তো আমার ভিতরে তখন একটা ভয় কাজ করলো যে হে আল্লাহ, কি হতে যাচ্ছে সামনে বা কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। সেই সময় আমাকে আর কি অনেক ভয় লাগছিল। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখলাম যে নিশাত ঠিক আমাদের দিকে আসছে। তো ওইখান থেকে সামনে তাকায় দেখি যে সামনে কেউ নাই। এর ভিতরে মহিলাটা এত কম সময়ে কোথায় চলে গেল সেটা আমি দূর দূর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমি মনে মনে ভাবলাম যে যাকে অতিথি হিসাবে বাড়িতে আনলাম সেই কি আমার কাল হয়ে দাঁড়াবে। তো সে আবার সামনে চলে আসলো। তখন আমি তাকে দেখালাম যে খাবারগুলো দেখায়, বললাম দেখো আমি খাবার নিয়ে আসছি, তো এই যে দেখো এই খাবারগুলো আর কি আমি এখান থেকে আনছি। সেখানে সে জিজ্ঞেস করলো এসে যে নানি কোথায়। সেখানে তাকায় দেখলাম যে নানি নেই। তাকে বললাম নানি এখানেই দাঁড়ায় ছিল, নানি হয়তো বা আশেপাশে কোথাও গেছে, দেখো বেশি দূরে যেতে পারে নাই। নিশাত তার ভিতরেই ছোটাছুটি শুরু করে খোঁজা শুরু করলো যে নানি আসলে কোথায় গেল।
সে দেখলাম খুব রেগে গেছে। পরবর্তীতে পুরো মাজার চত্বর ঘুরে আর কি নানিকে খুঁজলাম আমি এবং নিশাত মিলে, কিন্তু পেলাম না কোথাও। ঠিক বাড়ি থেকে তখনই ফুপুর ফোন আসলো। ফুপু তখনই বলতেছে যে খাবার দাবার তো বাসায় সব রেডি। নানি বলল যে রুটি খাবেন, তাই রুটি বানাচ্ছি। আমি এই কথা শুনে হঠাৎ করে নিশাতের দিকে তাকালাম, যে দেখলাম সে সিঁড়ি থেকে উপরের দিকে উঠছে নানিকে খুঁজতে। এবং ফুপু বললেন যে নানি বাসায়। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম যে ফুপু নানি বাসায়? সে বলল হ্যাঁ নানি তো বাসায়, কিন্তু তাকে বললাম যে নানি তো সকাল থেকে আমাদের সঙ্গে বের হয়েছে, আমরা তো মাজারে ঘুরতে আসছি সবাই একসঙ্গে। কিন্তু নানি বলে তুমি মনে হয় পাগল হয়ে গেছো, দেখো সে তো সকাল থেকেই বাসায়, তোমরা দুইজন গেছো। কিন্তু আমি যখন তার সাথে ফোনে কথা বলে রাখলাম, পিছনে দেখি কেউ শ্বাস নিচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর কি। তখনই পিছনে হঠাৎ করে তাকায় দেখি যে নানি দাঁড়ায় আছে। সেই সময় কিন্তু নানির হাতটা আমার ঘাড়ে রাখছিল, আমি তাকায় দেখি যে পিছনে নানি দাঁড়ায় আছে এবং নানির হাতটা কিন্তু খুবই শীতল ছিল। তো সামনে তাকায় দেখি যে নানি আছে। সে সময় দেখে তো আমি রীতিমতো আর কি খুব ভয় পেয়ে গেছি, মানে খুব বিয়ে করে আর কি নিজেকে সামলাইতে পারছি। তখন তখন আমি কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলাম, যে খুব জোরে চিৎকার করার ইচ্ছা করছিল, কিন্তু এটা সত্যি না, আসলে বিশ্বাস করার মতো না এই বিষয়টা। তারপরেও চোখের ধাঁধা নাকি এটা আসলে কিছুই বুঝতে পারতেছি না সেই মুহূর্তে। তখনই সামনে নিশাত এসে বলল, আরে নানি তুমি এখানে, তোমাকে তো আমি পুরো মাজারটা খুঁজে নিলাম, তুমি কোথায় ছিলে? নানি নিশাতের সঙ্গে দাঁড়ালেন। তারপর আমি কিছুক্ষণ দুইজনকে ভয়ে ভয়ে দেখতে লাগলাম, যে ইনার সম্পর্কে সবাই এত কিছু বলতেছে, সবাই আমাকে এত সতর্ক করার কারণটা কি? আবার একজনই দুই জায়গায় রয়েছেন, বাসায়ও রয়েছেন এবং মাজারে রয়েছেন। এরপরে মাজারে আমি খোঁজা শুরু করলাম, যেই ওই মাজারের ওই লোক এবং যেই মহিলা আমাকে আর কি যেই খাবার দিয়েছিলেন তাকে। তো মাজারের লোকজন বলল এখানে কোনো মহিলা কিন্তু খাবার বিতরণ করে না, সবাই পুরুষ। তো তার ভিতরে আমরা বললাম যে চলো এখন আমরা বাসায় যাই, অনেক ঘোরাঘুরি হলো। তো এখন নানি দেখছি, নানি বলল আমি একটু সামনে একটা নদী আছে, নদীর দিকে যেতে চাচ্ছেন। তখন আর কি আমি বললাম না এখন আর নদীর কাছে যাওয়া লাগবে না, এখন অনেক সময় হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে আসি। তখনই আমি একটু সাইডে দিয়ে বাসায় ফুপুকে ফোন দিলাম এবং ফুপুকে বললাম যে ফুপু নানি কিন্তু এখানে আমাদের সাথে আছেন, তুমি কিন্তু বাসায় যাকে দেখতে পাচ্ছ তার দিকে একভাবে খেয়াল রাখো, যে সে আসলে মানে কি করতে চাচ্ছে বা কে। আর আমার সাথে তো রয়েছে একজন, আমিও দেখি। তো আমি বললাম, নানি আবার বলতেছে নদীর দিকে যাবে। আমি বললাম যে এখন আর নদীর দিকে যাওয়া যাবে না, এখন চলো আমরা বাসার দিকে যাই। তো রিক্সায় উঠলাম, ওঠার পরপরই দেখলাম নানি কিন্তু নদীর দিকেই তাকিয়ে রয়েছেন একভাবে। তো নানি এখন নদীতে যাবেই, নিশাতের কথা মতন আর কি। নিশাত বললো নানি যেটা ঠিক করে নানি কিন্তু সেটাই করে, তাই সে কিন্তু কথা একবার যেটা বলে সেটাই করে। নানি সোজা রিক্সা থেকে নেমে নদীর পথে হাঁটা শুরু করলেন এবং নদীতে হাঁটতে হাঁটতে সে প্রায় মাঝামাঝির দিকে চলে গেছেন। আমি বললাম নিশাত তাকে থামাও, সে কোথায় যাচ্ছে? সে বললো যে নানি এমনই, সে কারো কথা এখন শুনবে না, সে যাচ্ছে। সে পানির মধ্যে অর্ধেক যেয়ে আর কি দাঁড়ায় গেল। সে দাঁড়িয়েছিল অনেক সময় এখানে। তারপরে আমি নিশাতের দিকে তাকালাম, না নিশাতের দিকে দেখি যে কোনো চিন্তার ছাপ নেই, তার মুখে কোনো ভয়ও নেই, মানে সে বৃদ্ধ একজন মানুষ পানিতে এত দূর নেমে গেছেন। এরপরে নিশাত আমাকে ভালো করে দেখলো এবং বলল চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আসলে আমি তখন নিশাতকে জিজ্ঞেস করলাম যে তুমি স্পষ্ট করে বলো যে নানি কে? তুমি তো আসলে এগুলা বিশ্বাস করো, আধ্যাত্মিক বিষয়গুলা, নানি কে আর কি, এই বিষয়টা আমাকে জানাও। সে আর কি বলতে চাচ্ছিল না। আমি তখন বললাম যে এত বয়স্ক একজন মহিলার ভিতর এত সাহস কোথা থেকে আসে, যে সে নদীর মাঝামাঝি দিকে চলে গেছে। নিশাত তখনই আমার দিকে বড় বড় করে চোখ করে আর কি তাকাচ্ছিল এবং বলল নানি আমাদের সামনে এসে একটু পরেই দাঁড়াবেন। এবং তার শরীর ছিল পুরোই ভিজা এবং তাকে দেখে আমার শরীর পুরো আর কি কাঁটা দিয়ে দাঁড়ালো। আমি তখনই আর কি একটু দোয়াদৌড় করতে শুরু করলাম ভয়ে ভয়ে। এবং সেই সময় নিশাত নানির হাত থেকে একটা সাদা সন্দেশ নিয়ে বলল এটা খেয়ে নাও। কিন্তু আমি তখন তার কথাতে বিশ্বাস করতে পারছিলাম না এবং খেতেও চাইনি, এবং বললাম যে আমার চেষ্টা ছিল যে যত দ্রুত হয় এখান থেকে বাসায় যেতে হবে।
আমি কোনো এক ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেছি, আমাকে এখন এই বিপদ থেকে আর কি বাঁচতে হবে। তো এখন তো বাঁচতে হবে, আর কিছু করার নাই। তো সে ওইখান থেকে আর কি আমরা সবাই একসাথে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম, এবং বাসায় ঢুকেই আর কি বাসায় যেয়ে জিজ্ঞেস করলাম ফুপুর কাছে যে নানি কোথায়। আমি যখন ওই একটু সূরা পড়া শুরু করলাম তখন দেখলাম যে নানি একটু একটু করে অসুস্থ হয়ে পড়তেছে এবং সে উপরের ফ্ল্যাটের দিকে গেছেন। আমি জিজ্ঞেস করলাম যে উপরে আঙ্কেল ছিলেন, আঙ্কেলকে জিজ্ঞেস করলাম নানি কোথায়। তখন বলল যে নানি তো উপরে ছিল, বসেছিল সিঁড়িতে। তখনই আর কি হঠাৎ করে উপরে যেয়ে দেখি উপরেও নাই, কোনো জায়গায় আর কি তাকে পাওয়া যাচ্ছে না। আমি তাকে দেখে সেই মুহূর্তে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে সে দরজার সামনে বসে বসে চুলগুলো আর কি ইয়ে করতেছিল। যেহেতু আমাদের বাড়িতে গেস্ট আসছে, আমাদের দরজায় নকটা ঠিক মতন করেনি। আমার মনে হচ্ছিল যে তিনি কোনো তন্ত্রমন্ত্র করছিল, আমার ওই আঙ্কেলটা আর কি বললেন। আমি তখন অনেক আর কি ভয়ে আর কি ইয়ে হয়ে গেলাম। তখন আমি দৌড়ে আর কি উপরে গেলাম। তখন উপরে যাওয়ার পরে দেখলাম যে নানি আর কি ওখানে নাই। তখন জিজ্ঞেস করলাম ফুপুকে, দেখলাম যে আমার ফুপু, আমার খালা যখন আর কি দোয়া পড়া শুরু করলেন তখন দেখলাম ফুপুর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে গেল। দেখলাম যে তিনি তার শরীর জোরে জোরে কামড়াচ্ছেন এবং বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিলেন, এবং সে দরজা খুলে তখনই সিঁড়ি থেকে উঠে উপরে 2 তলায় চলে গেল। এবং 2 তলার আঙ্কেলকে আমি আসার পরে জিজ্ঞেস করলাম যে, তখন আঙ্কেল বলল যে হ্যাঁ, বাসায় একজন সুতির কাপড় পরা উপরে বসেছিল এবং সিঁড়িতে বসে একজন চুল পোড়াচ্ছিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম আঙ্কেল তারপরে সে কোথায় গেল? তখন সে বলল যে আমি কিন্তু একটু পরে নিচে গিয়েছিলাম, আসলে আমি দেখে তখনই অবাক হলাম, আসলে তোমাদের মেহমান কি এমন হতে পারে যে সিঁড়িতে বসে চুল কুড়াবে? সে চুল কুড়াচ্ছিল। আমার কাছে বিষয়টা কিন্তু অনেক অদ্ভুত লাগছে, কিন্তু বাসায় যেহেতু তোমাদের গেস্ট আসছে তাই আমি দরজায় আর কি নক করাটা ঠিক মনে করিনি। আমার মনে হচ্ছিল তিনি যেন তন্ত্রমন্ত্র পড়ে কিছু একটা করার চেষ্টা করতেছিলেন, তা আমি তখন দেখে আর কি চলে গেছি এবং আমার ফ্ল্যাটের দরজাটা ভালোভাবে লক করে দিলাম। এবং তখন তারা ওর ভিতরেই দেখি যে ওনারা চলে গেছেন। তাদেরকে আমি তখন ফুপুর রুমে আর কি যেয়ে দেখি যে ওই নিশাতের ব্যাগটা, সাফারি ব্যাগটা আমাদের কাছে আর কি রয়ে গেছে আমার রুমে। তখন আমার আর কি মাথায় কাজ করতেছিল না যে এখন কি করা উচিত। তখন আমি ফুপুকে সম্পূর্ণ ঘটনাটা আর কি খুলে বলার চেষ্টা করলাম, এবং সে সে তার ড্রয়িং রুমে বসে সে সময় চুল আঁচড়াচ্ছিলেন এবং তার মাথা থেকে অগণিত চুল পড়তেছিল, এবং সে ওই চুলগুলোই আমাদের দরজার সামনে বসে পুড়াইছেন আর কি। তখন আমরা অনেক দোয়া সুরা আর কি পড়লাম। পড়ে কিছুক্ষণ পরে দেখি যে আমাদের দরজার বেল বাজতেছে, মানে ক্রমাগত একভাবে বেজেই যাচ্ছে। তখন আর কি বুঝলাম যে কেউ মনে হয় একটা আসছে। তখন আমাদের ওয়াচম্যানকে আর কি ফোন দিলাম। তখন ওয়াচম্যানকে বললাম যে দেখেন তো ভাই, কে আসছে নাকি, যে আমাদের এখানে কেউ আছে নাকি। তখন ওয়াচম্যান বলে যে আপনাদের দরজায় তো কেউ নেই আপা, আমি তো নিচেই দাঁড়িয়ে আছি। তখন আমি ব্যাগটা ওইখানে আমার বারান্দা থেকে উপর থেকে নিচে ফেলে দিলাম। তারপরে আমি ফেসবুকে চেক করলাম, চেক করে দেখি যে আমি ওই গ্রুপে ঢোকার চেষ্টা করলাম। তখন দেখি যে ওই গ্রুপে অ্যাডমিনের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কন্ট্যাক্ট করে দেখি সেরকম কোনো কিছুই ছিল না। এবং আমি হোয়াটসঅ্যাপে যে কথা হয়েছিল তার সাথে সেটাও খোঁজার চেষ্টা করলাম, সেখানেও কোনো কিছুই খুঁজে পাইনি। এবং তার যে ব্যাগটা ছিল আমি তো তার আগেই বাইরে ছুড়ে দিয়েছি। আসলে আমাদের সাথে তার কি প্রত্যাশা ছিল এটা আমরা বুঝে উঠতে পারলাম না যে সে এটা কেন করলো। এবং আমাদের মসজিদের ইমামের কাছ থেকে একটা তাবিজ বানিয়ে নিলাম, এবং সেই ইমামের কাছেই শুনলাম যে সে বললেন যে বৃদ্ধ মহিলাটা আসলে একজন জিন ছিল এবং তার সাথে ওই মেয়েটা ছিল, ওই মেয়েটা ছিল তার বহর। সে ওই মেয়ের উপর আর কি ভর করে সে এইগুলা সবকিছু করতো। এরপরে আর কি দেখি যে আমাদের বাসা থেকে টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছুই আস্তে আস্তে করে হারানো শুরু হলো আর কি। সেই সময় আমার কাছে বাড়িতে প্রায় লক্ষাধিক টাকা ছিল, সবগুলাই দেখলাম সপ্তাহখানিকের মধ্যে আর কি হাওয়া হয়ে গেল। মানে কোথায় যাচ্ছে এই জিনিসগুলো আমরা কিছুই বুঝে উঠতে পারতেছি না যে এইগুলা কোথায় যাচ্ছে। এরপরে আমরা সবকিছু আর কি ঘর বাঁধানোর চেষ্টা করলাম এবং ইমাম সাহেবকে বাড়িতে ডেকে সম্পূর্ণ ঘর আর কি বাঁধায় নিলাম, এবং দেখলাম একটা বিষয় যে আমাদের এখন বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া উপায় নেই। এবং
6 মাস টানা এগুলো আমাদের চলতে থাকলো, এবং সেই মেয়ের কাছ থেকে এর মধ্যে কোনো ধরনের কোনো ফেসবুকেও কোনো রিপ্লাই পাইনি এবং হোয়াটসঅ্যাপেও খুঁজে পাইনি কোথাও। হঠাৎ করে সে আর কি আমাদের জীবন থেকে হারিয়ে গেল, এবং আমরা 6 মাসের ভিতরে আর কি বাড়িটাও ছেড়ে দিলাম। কিন্তু আমরা প্রতিদিন অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এসে খুবই ক্লান্ত হয়ে যেতাম, এবং কোনো কিছু করার মতন ছিল না। অফিসে নিজের চাকরিটাও সামলানো খুব কষ্টের হয়ে গেছিল। এখন আমাদের অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। এই ধরনের ঘটনা যদি আপনাদের মানে আমাদের ঘটনাটি ঘটছে, তো এই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছে আর কি আমি কালেক্ট করছি। তো আপনাদের কেমন লাগলো ঘটনাটা আপনারা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আজকের মতো এখানেই আর কি শেষ করছি। এরপরে আমার আর এক বড় ভাই আছে, সে আর কি আরেকটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে আজকে। আজকের আড্ডাটা কিন্তু খুবই ভালো হচ্ছে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।